আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোফাজ্জলুল হক, অর্থোপেডিক সার্জন, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল, শফিপুর, ঢাকা। আমি আপনাদের সম্মুখে পিএলআইডি এবং তার আধুনিক চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলতে চাই। কাদের পিএলআইডি রোগটা হয়, কেন হয়, কিভাবে হয় এবং কিভাবে আমরা প্রতিকার পেতে পারি সেই সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। পিএলআইডি এটা একটা ব্যাক পেইন, ইংরেজিতে এটার পুরো নাম হচ্ছে প্রলাপস অফ লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এটা মেরুদণ্ডের ব্যথা। আমরা এটাকে ব্যাক পেইন বা লো ব্যাক পেইন হিসেবে অনেক সময় আখ্যায়িত করে থাকি। নানা কারণে এই রোগটা হয়ে থাকে। এটা বয়সজনিত কারণে হয়, অনেকের ডিজেনারেটিভ চেঞ্জ, কিংবা কারো কোনো ইনজুরির কারণে হয়, কোনো ট্রমার কারণে হতে পারে, বা কোনো ম্যালফরমেশন থাকলে তার কারণে হতে পারে। এটা সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার এক্সামিন করার পর কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। সেই পরীক্ষাগুলোর মধ্যে একটা হচ্ছে আবার লাম্বার স্পাইনের এক্সরে করা হয়, এপি ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ, এবং সাধারণ কিছু পরীক্ষা যেমন সিবিসি, আরবিএস, এইসব পরীক্ষাগুলো করতে হয়। কি সিমটম থাকে সাধারণত রোগীদের? ব্যাক পেইন থাকে, মেরুদণ্ডে ব্যথা থাকে, এবং এই ব্যথা পায়ের দিকে যায়। যেটা কি কারণে পায়ের দিকে যায় সেই কারণটা আমাদেরকে বের করতে হবে। আমরা সবসময় এমআরআই করার কথা বলি না। যখন সাধারণ এক্সরেতে যদি রোগ নির্ণয় করা যায় এবং প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে হয়তো এমআরআই করানোর প্রয়োজন হয় না, এবং তারপর আমরা চিকিৎসা শুরু করি। আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টেই আমরা প্রথমত রোগীদেরকে আমরা অ্যাডভাইস করি। সেই কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে কী আছে? এটা অ্যানালজেসিক, মাসেল রিল্যাক্সেন্ট, একটু ভিটামিন বি কমপ্লেক্স বা ক্যালসিয়াম, এইসব খাওয়ার জন্য আমরা উপদেশ দিই। তার পরবর্তীতে তার সাথে আমরা ফিজিওথেরাপির জন্য অ্যাডভাইস করি, এবং এইসবের চিকিৎসাতে যদি ভালো না হয় তারপর আমরা তখন চিন্তা করি যে অন্য কোনো কারণ তার থাকতে পারে কিনা। মনে রাখতে হবে যে এটা একটা সমন্বিত চিকিৎসা। শুধু ওষুধ খেলে হবে না। রোগীর অভ্যাস, চলাফেরার অভ্যাস, তার দৈনন্দিন জীবন পদ্ধতির অভ্যাস পরিবর্তন করতে হবে, তার সাথে ফিজিওথেরাপি করতে হবে এবং ওষুধও খেতে হবে, তাহলে সে উপকার পাবে। যেমন আমরা রোগীদেরকে আমরা এরকম একটা রুটিন আমি সবাইকে দিই, সঠিক দেহভঙ্গি। কীভাবে মানে রোগী তার দৈনন্দিন জীবন অতিবাহিত করবেন, এটার উপর তার অনেক কিছু নির্ভর করে। আর আমাদের দেশে অনেকে হয়তো ফিজিওথেরাপি চিকিৎসার কথা বললে একটু ভয় পেয়ে যান, যে ডাক্তার কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, আবার ফিজিওথেরাপি কেন দিতে হবে? মনে রাখতে হবে যে এটা একটা কমপ্লেক্স ট্রিটমেন্ট, মানে সমন্বিত চিকিৎসা, সবভাবে চিকিৎসা করতে হবে। ওষুধও খেতে হবে এবং ফিজিওথেরাপিও করতে হবে। আর ফিজিওথেরাপি একটা আলাদা একটা সাবজেক্ট। এটা আমাদের দেশে এখন মোটামুটি ভালোই ডেভেলপ। আমাদের খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে আলাদা ফিজিওথেরাপি ইউনিট আছে। ওখানে কোয়ালিফাইড ফিজিওথেরাপি, বিএসসি ফিজিওথেরাপি ডক্টর আছেন, ডিপ্লোমাধারী ডাক্তার আছেন এবং অ্যাসিস্ট্যান্টরা আছেন। ওরা খুব সুন্দরভাবেই রোগীদেরকে তার ব্যথা নিরাময়ের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনের যে অভ্যাসগুলো আছে, যেমন আমরা কায়িক শ্রম থেকে দূরে থাকি, সেগুলো আমাদের এটা মাথায় রাখতে হবে। কিছু কিছু পরিশ্রম করা উচিত, হাঁটা উচিত, দৈনন্দিন সূর্যের মধ্যে হাঁটতে হবে। এরকম কথা আছে যে সকালের রোদেই সবচেয়ে ভিটামিন ডি তৈরি হয়, সেখানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, এবং বিকালের রোদে। তারপর রোদে হাঁটতে হবে, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা উচিত। এইসব অভ্যাসগুলো, এবং খাদ্য তালিকায়ও আমাদের পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য থাকতে হবে। এইসব যদি আমরা মেনে চলি তাহলে আমরা দীর্ঘদিন আমরা অত ভালো থাকতে পারবো, আমাদের এই বিভিন্ন ব্যাধি হবে না। কখন আমরা অপারেশনের কথা ভাবি? যখন এইসব কনজারভেটিভ ট্রিটমেন্টে রোগীর উপকার না হয়, তখন আমরা এমআরআই করার কথা বলি। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজ। এটা এক ধরনের উন্নত এক্সরে পদ্ধতি, এক্সরের মতো একটা পদ্ধতি, যার মাধ্যমে দেখা যায় যে কোথায় কোনো তার নার্ভের কম্প্রেশন আছে কিনা।
সাধারণত পিএলআইডি L4 L5 মানে লাম্বার ডিস্কের 4 এবং 5-এ বেশি হয়, এবং সেখান থেকে যে নিউক্লিয়াস পালপাস আছে ওখান থেকে বের হয়ে যে এটা জেলাটিনের মতো ছোট্ট একটা লিকুইড, জেলাটিনের মতো একটা পিচ্ছিল জাতীয় একটা পদার্থ, ওটা ওখান থেকে বের হয়ে যে নার্ভ রুটের মধ্যে ধাক্কা দেয়, তখনই তার ব্যথাটা করে। এটাকে বলা হয় প্রট্রুশন, ডিস্ক প্রলাপসের প্রট্রুশন। এখন এই ডিস্কটাকে এক্সট্রুডেড হতে পারে নানা কারণে, এটা এমআরআই ছাড়া এটা বোঝা যাবে না। এবং তখন যদি পায়ের দিকে তার ব্যথা যায়, এটাকে আমরা সায়াটিকা বলি, এবং রুগী অত্যন্ত কষ্ট পায়, কোনো অ্যানালজেসিকে তখন কাজ করে না। তখন আমরা যদি দেখি যে এক্সট্রুডেড ডিস্ক আছে এবং ডিস্কের পরিমাণটা খুব বড় পরিমাণ, বা এটাকে চাপ দিচ্ছে নার্ভ রুটের উপর, তখন আমরা অপারেশনের কথা বলি। কারণ এই অপারেশন না করলে তখন অন্য কোনোভাবে চাপটা সরানো যাবে না। এমন দেখা গেছে এই অপারেশন করার পর রোগীরা দীর্ঘদিন ভালো থাকে, এবং তার দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি যদি সে সঠিকভাবে অতিবাহিত করে, তাহলে পরবর্তীতে তার কখনো কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে আপনাদের প্রতি আমার শর্ট মেসেজ। মোট কথা হচ্ছে কি, ব্যাক পেন যেভাবে আসুক না কেন, যে কারণেই হোক না কেন, আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনযাপন পদ্ধতি এটাও যেন অন্তত আমরা আধুনিকতার সমস্ত উপাদান গ্রহণ করব, কিন্তু আমরা কায়িক শ্রম থেকে দূরে থাকব, এক্সারসাইজ থেকে দূরে থাকব, তাহলে কিন্তু আমরা কখনো ভালো থাকবো না। এটি মনে রাখতে হবে। যেমন এই যে এখানে আমি আবারও বলি, এই সঠিক দেহভঙ্গির কথাটা কেন বলছি, হ্যাঁ, এই যে দেখেন এখানে কীভাবে আপনি ওজন তুলতে হবে, কীভাবে কম্পিউটারে বসে কাজ করতে হবে, কীভাবে ব্যায়াম করতে হবে, এইসবগুলো কিন্তু রোগীদেরকে আমরা বলার চেষ্টা করি। এগুলো যদি সে মেনটেন করে চলে, সে দীর্ঘদিন ভালো থাকবে। ভালো থাকবেন আপনার সবাই, ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।